তার স্ট্রাকচারটা নিয়ে এনসিসির একটা প্রস্তাব আছে, নামের ব্যাপারে আছে, ন্যাশনাল কনস্টিটিউশন আছে। এটা আপনি যদি মনে করেন, আপনার মনে করেন এটা অন্য নাম দেবেন, অসুবিধা নেই। যেমন সেনেট নামটা নিয়ে কথা উঠেছে, আমি যেটা বলেছি সেনেটের বদলে যদি কোনো ভালো বাংলা পাওয়া যায় সেটাই সবচেয়ে বড়। এনসিসির ক্ষেত্রেও প্রথম প্রিন্সিপালটা যদি আমরা এগ্রি করতে পারি যে কনস্টিটিউশনাল বডির অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা তৈরি করা দরকার, তারপরে আমরা যদি আলোচনা করি। আমি যেটা বলবো যে এই আলোচনাটার ক্ষেত্রে বিমর্শের যে আলোচনা, সেই সময় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা বিশাল সংখ্যক দল আসলে এই প্রিন্সিপালের জায়গা থেকে এনসিসির পক্ষে ছিল। যেমন আমি জামায়াত ইসলামী, আমার যদি ভুল না হয় জামায়াত ইসলামের অবস্থানটাও তাই, কাঠামোগত নিয়ে প্রশ্ন আছে, দল প্রিন্সিপালের জায়গা এক জায়গায় আছে। তো সেই অর্থে আমি বলছি, আমরা যদি এইভাবে সুইচ করি তাহলে বোধহয় সহজতর হতে পারে যে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করি কিনা। যেটা আমার কাছে যে ডকুমেন্টস আছে তাতে দেখা যাচ্ছে যে ওভারওয়েলমিং নাম্বার অফ পলিটিক্যাল পার্টি অন প্রিন্সিপাল এগ্রি করেছে, দু একটা দল কাঠামোগত নিয়ে প্রশ্ন তুলেছে। অন প্রিন্সিপাল এগ্রিমেন্টের জায়গায় আসলে দুটো প্রস্তাব, আমি এখন বলি যে দুটো প্রস্তাবই যদি আমরা রাখি, সাইবুল ভাই অলরেডি উল্লেখ করেছে যে নাগরিক সমাজের প্রস্তাব, যেটা প্রিসাইসলি ওই প্রশ্নটাকে অ্যাড্রেস করে, সেটা একেবারেই লেজিসলেটিভ বডির মধ্যেই থাকে। আমাদের সেটা ছিল তিনটা অর্গানকে একত্রে আনা, সেটার কিছু ডিমেরিটস আপনারা বলছেন, সেটা যদি বিবেচনায় নেওয়া থাকে, যদি এটা লেজিসলেটিভ বডিতেও রাখা হয়, সেখানে রেখেও যদি আমরা ট্রান্সপারেন্সিটা তৈরি, আমাদের লক্ষ্যটা তো হচ্ছে ট্রান্সপারেন্সিটা তৈরি করা, সেটা যদি করা যায় সেটা আমরা বিবেচনা। কিন্তু আমাদের প্রথম সিদ্ধান্তটা হচ্ছে আমরা এরকম একটা বডি তৈরি করি, চাই। আমি একটু সময় দিলাম, সরি, অন্যদের সময় কম করতে বলি, তারপরে বেশি নাও ঠিক হলো। ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি কিছু বলবেন এই বিষয়ে। এরপরে আমি আসবো এনসিপি যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহর কাছে। ধন্যবাদ। অনুমতি দিলে বসেই বলি। আমি আসলে সময় বাঁচানোর জন্য প্রফেসর আলিয়া সাহেব, আপনি যেটা বলেছেন যে নীতিগতভাবে প্রায় সকল দল একমত পোষণ করেছে এরকম একটা বডি থাকা দরকার, এবং কাঠামোগত ব্যাপারে দুই একটা দল আপত্তি দিয়েছে। তা আপনি নিশ্চয়ই আমাদের লিখিত যে জবাবটা আছে এটা নিশ্চয়ই দেখেছেন যে আমরা নীতিগতভাবেই একমত নয়। এবং সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করা এবং ইলেকশন কমিশনটাকে প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্ট করা ইন রিয়েল সেন্স, এবং কেয়ারটেকার গভর্নমেন্টকে রিইনস্টেট করা। এই তিনটা কার্যকর থাকবে এবং ফ্রিডম অফ প্রেস যদি কাজ করে, সেটা এখন করা শুরু করেছে, তাহলে কোনোদিনই এক্সিকিউটিভ এই এক্সারসাইজগুলো অটোক্রেটিক্যালি করবে না। আর যদি আমরা একটা অথরিটি এমনভাবে ক্রিয়েট করি সাংবিধানিকভাবে, তাহলে এখানে যেমন একটা ফাংশন আমি নোট করেছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার নামটা এনসিসি সাজেস্ট করবে, এবং অন্যান্য ফাংশন যেগুলো আছে এগুলো সব যদি আমরা মনোযোগ দিই, তাহলে পরে এই জায়গায় আর প্রধানমন্ত্রীর পদের কোনো মূল্য থাকে না আর কি। পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের সিঙ্গেল এবং জয়েন্ট রেসপন্সিবিলিটি অন দি পার্লামেন্ট অ্যান্ড পাবলিক আর থাকে না, কারণ রেসপন্সিবিলিটি লাইস উইথ দি এক্সিকিউটিভ বাট উইদাউট অথরিটি, সেটা হয় না। এখন যদি আপনারা এনসিসি করতে চান ঠিক আছে, তাহলে পরে এক্সিকিউটিভকে এটা অল্টারনেট করে দিতে হবে যে এই পাওয়ার অ্যান্ড ফাংশনগুলো যদি আপনারা এনসিসিতে দেন বা এই বোর্ডে সুযোগ করেন, তাহলে এই পাওয়ার অ্যান্ড ফাংশনগুলো ছাড়া এক্সিকিউটিভের তেমন আর কোনো হাত পা থাকে না।
আমি কোনো ক্রিটিসিজমের মধ্যে যাচ্ছি না। অনেকে কি কারণে আমরা এটা চাচ্ছি, সেটা হচ্ছে যে অতীতের ম্যাল প্র্যাকটিসের কারণে এই সমস্ত কিছু আমাদের আসলে মাথায় এসছে, এটা সত্য। বাট চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে, হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দ্য অর্গানস থাকলে, ডেমোক্রেটিক এবং কনস্টিটিউশনাল বডিজগুলোকে যদি আমরা প্রকৃতপক্ষে ফাংশন করি, এখন এক্সিস্টিং আইন অনুসারে যে সমস্ত সার্চ কমিটির মাধ্যমে যা কিছু করা হচ্ছে, আইনগুলোতে সংস্কার করা যায়। সেই আইনগুলোর সংস্কারের মধ্য দিয়ে সেই শক্ত আইন করে সেই বডিগুলো ফ্রেম করা যায়। তা এখন সেই দিকে না যেয়ে, যেহেতু মাথা ব্যথা হয়েছে, মাথা কর্তন করো, সেইখানে আমরা গেলে বোধহয় ভালো হবে না। যাই হোক, আমি বেশি বক্তব্য দেব না। আমাদের দলের অবস্থান হচ্ছে যে আমরা এই জাতীয় কোনো অর্গানাইজেশন নিউলি ক্রিয়েট করুক এবং এই ফাংশনগুলো, এই রেসপন্সিবিলিটি তাদের দিক, অথরিটিগুলো দিক, সেটার আমরা বিপক্ষে। কারণ তাহলে পরে এক্সিকিউটিভ ব্রাঞ্চের আর তেমন পাওয়ার ফাংশন থাকে না। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি এখন খালেদ সাইফুল্লাহর কাছে যাচ্ছি, এনসিপির যুগ্ম আহ্বায়ক। এরপরে আমি আসবো জনাব মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর কাছে। জি পেয়েছি, আসবো আপনাদের কাছে। সবাই তো তার একসঙ্গে দিতে পারবো না, আমি একের পর এক আসছি ভাই। জি ধন্যবাদ। আমি জাস্ট কয়েকটা 2022 সালে 2023 সালে কয়েকটা উক্তি দিয়ে আর কি শুরু করতে চাই। 2023 সালে তো 2022 সালে দুর্নীতি দমন কমিশনের যে আইনটা হয়েছিল, ইলেকশন কমিশনের নিয়োগের ব্যাপারে যে আইনটা হয়েছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে ইসি গঠনের এই আইন মানি না। তার 3 দিন পরে উনি আমাদেরকে বলেছিলেন যে নির্বাচন কমিশন গঠন আইন বাকশালের মতোই। আমাদের আজকের যে আলোচনাটা, সেটা কিন্তু ওই সমস্যাটা সমাধান করার জন্য আমরা বসছি। একটা রাষ্ট্র, যেমন আমরা ক্ষমতার ব্যালেন্সের কথা যখন বলছি, আমাদের সবারই মোটামুটি আম্পায়ারের রোলটা আমরা জানি। আমাদের রাষ্ট্রে কিছু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটা আম্পায়ারের মতো নিরপেক্ষ জায়গা থেকে তাদের রোলটা প্লে করা দরকার। তার মধ্যে অন্যতম ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, আমরা কেউই সেটা মেনে নিতে পারি না। এখন এই ইলেকশন কমিশন যে প্রধান হবেন বা কমিশনার হবেন, তাদের নিয়োগের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটা কি হবে? বোরহান স্যার আমার টিচার ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। স্যার বলছিলেন যে আমাদের এক্সিস্টিং যে আইন আছে, সেই আইনগুলোর মাধ্যমে তো আমরা নিয়োগগুলো সুষ্ঠুভাবে করতে পারছি। বাট এই আইনগুলোর ক্ষেত্রে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এই আইনটা বাকশালের আইনের মতো। এখন আমরা যখন ক্ষমতার কাছাকাছি যাচ্ছি, নতুন একটা সুযোগ আসছে এই জিনিসগুলো পরিবর্তন করার জন্য, তখন আমরা আবার ওই প্রেক্ষাপটগুলো ভুলে যাচ্ছি। সেই একই আইনের মাধ্যমে আমাদের এখন নির্বাচন কমিশনের নিয়োগ আছে। আমরা আজকে দ্বিধান্বিত যে সেই স্ট্রাকচার আমাদের পরিবর্তন করা দরকার কিনা। এখন নির্বাচন কমিশনের যে নিয়োগটা হয়, বর্তমানে 6 জন মানুষের মাধ্যমে সার্চ কমিটি হয়। সেই সার্চ কমিটির মধ্যে প্রধান বিচারপতি তিনি 2 জন মানুষকে নিয়োগ দেন এখান থেকে। রাষ্ট্রপতি 2 জন মানুষকে চুজ করতে পারে। আর আমাদের যে কর্ম কমিশনের যে প্রধান এবং অডিটর জেনারেল যে প্রধান, সে ওখান থেকে আসে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এটা একটা বাকশালী আইনের মতো। এটা যদি আমি সমাধান করতে চাই যে আমার নির্বাচন কমিশনার আমি কিভাবে নিয়োগ করব, এমন একটা প্রক্রিয়া চাই যে প্রক্রিয়াটা গ্রহণযোগ্য, তাহলে কিন্তু আমরা সমাধানের দিকে যাই। আমরা চেষ্টা করছি এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য, আরো কতগুলো ক্রিটিক্যাল পজিশনে নিয়োগগুলো নিশ্চিত করার জন্য। এখন নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য কি প্রক্রিয়া আসবে সেটা বিএনপি আজকে আমাদের বলছে না। যখন সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, আমরা সেই প্রস্তাব নিয়ে খুঁটিনাটি দেখছি, সেটা খুবই ভালো। এখানে আমাদের 2টা প্রস্তাব আছে, 2টা প্রস্তাব খুব খারাপ আমরা ফেলে দিই। বাট ওই যে বাকশালী যে আইনটা আছে, আমরা বলেছিলাম আমার মনে হয় সরাসরি অন্য দল আপনাদের অবস্থানটা বলুন, ক্রিটিক্যাল জায়গাটা বলুন, আমাদের অবস্থাটা নিয়ে আসছে। পারস্পরিক আলোচনার মধ্যে ব্যাক এন্ড ফোর্থের মধ্যে না আসলে আমাদের জন্য অগ্রসর হতে সহজ হবে। ঠিক আছে, আমি আসছি, খুব কুইকলি আসছি। সো আমরা ওই কনটেক্সট থেকে আমরা চেষ্টা করছি একটা সমাধান বের করার জন্য, যে সমাধানের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আমি নিশ্চিত করতে পারবো, আমরা ওইখান থেকে মানুষের নিয়োগ দিতে পারবো।
সাথে সাথে আমাদের অ্যান্টি কারাপশন কমিশনের যে আমাদের বিভিন্ন দল থেকে বলেছে যে অ্যান্টি কারাপশন কমিশন হয়েছে একটা বিভিন্ন দল দমনের একটা কমিশন। সেক্ষেত্রে আমাদের একটা নিয়োগটা এমন দরকার যে অ্যান্টি কারাপশন যে কমিশনের যে প্রধান সেমন একটা রোল প্লে করবেন যাতে আসলে দুর্নীতি আসলেই দমন হয়। সরকারি দলের থেকে যদি এটা নিয়োগ দেওয়া হয় তাদের কন্ট্রোলের মধ্যে, তাহলে এগেইন আমাদের ওই জায়গায় নিরপেক্ষতা থাকে না। এরকম কতগুলো প্রতিষ্ঠানে নিয়োগের জন্য এই প্রক্রিয়াটা এসেছে। এনসিপি থেকে আমাদের মতামত হচ্ছে আমাদের এই জুলাই আগস্টের আমাদের যে আপরাইজিং এর পরে আমাদের একটা সুযোগ আসছে দেশটাকে পরিবর্তন করা, ঢেলে সাজানোর জন্য। আমাদের পজিশন হচ্ছে আমরা যে এই কি ইনস্টিটিউশনস গুলাতে যে আমাদের নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলোর ক্ষেত্রে আমরা খুব আন্তরিকভাবে একটা সমাধান বের করার চেষ্টা করি। আমরা যদি এইটা চিন্তা না করি আবার আমরা প্রধানমন্ত্রীর কাছে সরকারের কাছে সব ক্ষমতা তুলে দিতে চাই এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়ার জন্য। এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে নিয়োগ দেওয়া কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার অংশ হওয়া উচিত না। আমরা সবাই জানি নির্বাচন কমিশনের প্রধান যেন প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো নিয়োগ না হয়, সেই জন্য একটা নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান হিসাবে থাকে। একইভাবে আমাদের অ্যান্টি কারাপশন কমিশন, আমাদের হিউম্যান রাইটস কমিশন, এই প্রধানগুলো। তো এনসিপির পক্ষ থেকে আমাদের চিন্তা হচ্ছে আমরা নীতিগতভাবে একমত যে এই জায়গাটাতে আমাদের একটা প্রক্রিয়া বের করতে হবে যেটার মাধ্যমে আমরা অপেক্ষাকৃত নিরপেক্ষ একটা কনসেনসাসের ভিত্তিতে নিয়োগগুলো দিতে পারি। এটার প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়ার ক্ষেত্রে অল পার্টি পার্লামেন্টারি যে একটা কমিটির প্রস্তাব এসেছে সেটাও আমরা একটু আলোচনা করতে পারি। এনসিসির যে ফরমেশন এসেছে সেটাও আমরা আলোচনা করতে পারি। আমরা দুটার ক্ষেত্রেই মোটামুটি নীতিগতভাবে আমরা সাপোর্ট দিতে রাজি আছি। নাগরিক সমাজ থেকে যে প্রস্তাবনাটা এসেছে ওই প্রস্তাবনার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা একটু তুলে ধরি। ওখানে বলা আছে 11 জনের একটা কমিটি হবে, সরকার দলীয় থেকে 6 জন, বিরোধী দল থেকে 5 জন, 11 জন আসলো। সিদ্ধান্তটা হবে যে 8 জন যখন ওইখানে একমত হবেন তারপরে সেই অনুযায়ী নিয়োগ হবে। এখন 8 জন যদি একমত হতে না পারেন তখন কি হবে? সেখানে বলা আছে যে আবারও আরেকটা প্রস্তাবনা আসবে, কিন্তু এই প্রস্তাবনা কোথায় শেষ হবে, এই ডেডলকটা কিভাবে আমরা এটা মিটিগেট করব, ডেডলক আসলে আমরা কিভাবে সমাধান করব সেটা ওইখানে লেখা নাই। আমরা যদি এই প্রস্তাবনার দিকে যাই তাহলে আমাদের সেটাও সমাধান করে সামনে এগোতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব খালেদ সাইফুল্লাহ। অনেক অবজারভেশন এসছে, তাৎপর্যপূর্ণভাবে এসছে শিক্ষকের উদ্দেশ্যে তার কিছু বক্তব্য। নিশ্চয়ই পরবর্তীতে শিক্ষক জনাব বুরহানুদ্দিন সে ব্যাপারে বক্তব্য দিতেও পারবেন। আমরা যাচ্ছি রহমান ভূঁইয়া মঞ্জুর কাছে এবং এরপরে যাবো জনাব রুহিন হোসেন প্রিন্স, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা ধারণা করছি যে এখানে সেই বিষয়গুলো এসেছে যেগুলো খুবই ঐকমত্যের কাছাকাছি এবং যেগুলো খুব মৌলিক, কিন্তু আবার আলোচনায় দেখতে পাচ্ছি অনেক ঐকমত্যের ঘাটতিও আছে। সেটা আমি মাননীয় সহসভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, কেন আপনারা এই থার্ড স্টেজে বা সেকেন্ড স্টেজে এসেও এই জায়গাগুলোর একটু সুনির্দিষ্ট করতে পারেন না। আমরা আমি একটু আপনাকে এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করি। দেখুন, এর আগের ধাপে আলোচনা হয়েছে দলগুলোর সঙ্গে আলাদা আলাদা ভাবে। দলগুলো তাদের দৃষ্টিভঙ্গি কমিশনকে জানিয়েছে, অনেক তথ্য গ্যাদার করা হয়েছে, তার পটভূমিতে বা তার প্রেক্ষিতে এখন সবাইকে নিয়ে বসা হয়েছে। পৌঁছানোর কার্যত প্রথম প্রচেষ্টা এটা। আমি বলছি যে এই টপিক গুলো এখানে এনেছেন সবগুলো তো আনেন নাই, যেগুলো ঐকমত্য হয়ে গেছে ওগুলো তো আনেন নাই না, যেগুলোতে বেশি দ্বিমত সেগুলো আনেন নাই, শুধু মৌলিক এবং যেগুলো তো ঐকমত্যের কাছাকাছি সেগুলোই তো সম্ভবত এনেছেন। বলতে পারেন, কিন্তু এই পর্ব বাদ দিয়ে তো আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, একটি কথা অনেকে বলেছেন, তবু আমি বলছি যে আমরা কিন্তু এখানে সংস্কার নিয়ে আলোচনা করতে এসেছি। যেহেতু অতীতের যে প্র্যাকটিসটা ছিল সেটা আমাদের জন্য ভালো না, ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, সেটা বিলোপের জন্য কিন্তু আমরা এই সংস্কার প্রস্তাবটা এনেছি এবং সে কারণে এনসিসি আইডিয়াটা এসেছে বা আপনারা দিয়েছেন। এনসিসি আইডিয়াটার ব্যাপারেই আমরা আগে সবাই একমত কিনা এটা একটা প্রাথমিক ধারণা হওয়া উচিত। তারপরে ধারণা করা উচিত যে এনসিসি গঠনের প্রক্রিয়াটা কি হবে। তো এই জায়গায় যদি আলোচনাটা এইভাবে হতে পারতো যে এনসিসি গঠনের ব্যাপারে আপনাদের দ্বিমত কার কার, প্রক্রিয়া নিয়ে আলোচনাটা পরে, এনসিসিটা গঠনটা থাকা উচিত কিনা। আরো একটা আমি অবাক হলাম যে আপনাদের এই প্রস্তাবের সাথে আপনারা নাগরিক সমাজের একটা প্রস্তাব দিয়েছেন। মানে এটা কেন? তার মানে কি আপনাদের প্রস্তাবের ব্যাপারে আপনারা কনফিডেন্ট না, নাগরিক সমাজের প্রস্তাবটাও প্যারালালি রাখতে যাচ্ছেন? বিষয়টা কিরকম? কারণ নাগরিক সমাজের যে প্রস্তাবটা খালেদ সাইফুল্লাহ বলল যে এটা কিন্তু একটা আলাদা আলোচনার ব্যাপার, এটা নিয়ে তো আমরা প্রস্তুতি নিয়ে আসি নাই। এটাকে যদি আপনি টপিক করেন
তাইলে এটাকে নিয়ে আবার কিন্তু আমাদের আবার আলোচনা করতে হবে। আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছি, বা আমাদের কথাটা ছিল এনসিসির টোটাল বিষয়টা নিয়ে। আমরা এই ব্যাপারে আমাদের মতামত দিয়েছি যে সাংবিধানিক পদগুলো বারবার কলঙ্কিত হয়েছে এবং নিয়ন্ত্রণকারী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আমরা দেখেছি এখানে দলীয়করণ হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের একজন প্রধান বিচারপতি পাবলিকলি বলেছেন যে ওনারা শপথবদ্ধ রাজনীতিবিদ এবং বিভিন্ন দলের নেতা হিসাবে ওনারা নিয়োগ পেয়েছেন, এই ধরনের কথা আমরা দেখেছি। এই কারণেই তো আমরা বলছি যে এই ক্ষমতাটা একচ্ছত্রভাবে নির্বাহী বিভাগের হাতে থাকতে পারবে না, এই জন্য আমরা এটা ব্যালেন্স করতে চাচ্ছি। তো এখন যদি আমরা ব্যালেন্সই করতে না চাই, আগের পদ্ধতিতেই যাই, তাহলে মনির হায়দার যে কথাটা বলেছেন যে আমাদের এই গণ অভ্যুত্থান, আমাদের এই বিপ্লবের পরবর্তী যে চেতনা বা মানে আমাদের যে অভিপ্রায়, সেটা তো এখানে প্রতিফলিত হবে না। সুতরাং আমি মনে করি যে এনসিসি গঠনের যে আইডিয়াটা, এটা ভেরি কারেক্ট আইডিয়া এবং এটা সাহস করে আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা হচ্ছে আমরাও কিন্তু এখানে একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রধান বিচারপতিকে না এনে এখানে অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতিকে রাখা যায় কিনা, দেওয়া যায় কিনা, কারণ বিচারপতির পদটাকে যাতে কলঙ্কিত করানো হয়। আপনারা সেখানে আজকে দিয়েছেন, প্রেসিডেন্টকেও আপনারা এখানে রাখতে চান না, বা অন্য কোনো কারো প্রস্তাবের আলোকে হতে পারে। অর্থাৎ গঠন প্রক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনাটা করতে পারলে তাহলে আমরা একমতে পৌঁছতে পারবো। আমি বেশি এমফাসাইজ করছি যে একমতে পৌঁছানোর প্রক্রিয়াটা আপনারা প্রপারলি একটু ডিফাইন করেন, তাইলে আমরা একমতে যাই, কারণ এটা এই কমিশনের কাজই হচ্ছে একমতে পৌঁছানোর জন্য। তো যার কারণে দেখা যাচ্ছে আমরা আরেকটা বিষয় আমি বলি যে আমার এটা সত্য, কিন্তু পরিবর্তনের সূচনা করতে হবে। আমরা পারবো না বলে আগাবো না, বিষয়টা কিন্তু এমন না। আবার আমরা বিপ্লবও করতে পারবো না, আবার ট্রেডিশনাল পথে চলবো, এটাও আমরা মানা যায় না। সুতরাং এবার যেহেতু সুযোগ পেয়েছি, এই সুযোগ তো আর বেশি বারবার আসবে না। সুতরাং আমাদেরকে একটা গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে সামনে নিয়ে একটু এগোতে হবে। আমি কনক্লুড করছি আমার কথাটা এইভাবে যে এনসিসি গঠনটার প্রস্তাবটাকে আমরা সমর্থন করেছি, এটার গাঠনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং যারা এনসিসি গঠনের ব্যাপারে তীব্র আপত্তি জানাচ্ছেন আমার মনে হচ্ছে তারা পুরানো পদ্ধতিটাকেই সমর্থন করছেন, সেটা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত না। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু, জনাব রুহিল হোসেন প্রিন্স, এরপরে আমি আসবো জনাব আব্দুল মাজেদ আতাহারি, নিজাম ইসলাম পার্টি। আপনার কাছে আচ্ছা ধন্যবাদ মাননীয় স্যার, আমার কাছে পৌঁছে দিয়েছে, আমি সবার কাছে আসবো, আমাকে আসতে বলবো। আর যদি কেউ বলেন যে আপনি সবার আগে বলতে চান তাহলে বলেন, আমি দিয়ে দিই। তাহলে আপনি ধরে নিতে পারেন যে সবগুলাই স্লিপিং মুডে আছে। জি ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ সবাইকে। আমি খুব বেশি সময় না নিয়ে সুনির্দিষ্ট করে একটু কথা বলতে চাই। প্রথমত শেষে যে আলোচনাটা এসেছে এই থেকেই আমিও বলতে চেয়েছিলাম, কারণ ধরেন গতকাল থেকে যেটা দেখলাম যে আপনারা যখন পেপারগুলো দিচ্ছেন কতগুলো বিষয় ঐক্যমত্য বা কি, সেটা গতকাল কিন্তু আমরা এটা দেখেছি। তাই এইখানে ওই ধরনের কোনো কথা নাই। তাই সেইটা দিয়ে প্রথমে আমাদের তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে, মানে আমরা এই যে এনসিসি গঠন করব কি করব না, এই ব্যাপারে এর আগে যখন আলোচনা করেছিলেন অধিকাংশ দল বা কোন দলের কি মত ছিল, তো সেটাই তো প্রথমে আমরা আসলেই বুঝতে পারছি না। সুতরাং কিন্তু আলোচনাটা চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে। আমার মনে হয় প্রথম পর্বে এটা ফয়সালা না করে দ্বিতীয় পর্বে যাওয়াটা কখনোই যথাযথ হয় না, এটা আমাদের মনে রাখা দরকার। আমি এই প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড একটা ভূমিকা নিয়ে, কারণ পরে একটা বেশি সময় লাগবে না, একটু বলতে চাই যে আসলে আমরা একটা গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে দীর্ঘদিন যে অগণতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম, কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক ব্যবস্থায়, সেইটা উত্তরণের জন্য যার যার একটা পারসেপশন আছে, কিন্তু অন্ততপক্ষে এই পারসেপশনে বোধ করি কারোর দ্বিমত নেই যে আমাদের গণতন্ত্রের পথে একটা যাত্রা তো করতে হবে। তা সেই যাত্রার সূচনা লগ্নেই এটা আমার বক্তব্যে অনেকে
কি বলবো দ্বিমত অ্যাবসলিউটলি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বোধহয় দেখবেন সংকটটা অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এই যাত্রাপথকে পরিষ্কার করার কাজটা করার মধ্য দিয়ে আরো অনেক কাজটা করা অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে যে কাজ করা দরকার, ওই যে নির্বাচন সংস্কার বইয়ে কিছু লেখা আছে, আমাদের কিছু পক্ষে দ্বিমতও আছে, কিন্তু সেইটা নিয়ে কিন্তু আমরা কোনো আলোচনা তুলতে পারলাম না বলে মিডিয়াও সামনে আনলো না, জনগণ কিন্তু ইনভলভ হতে পারছে না। আমি কথাটা বললাম এই কারণে আমাদের ভিত্তিটা এইরকম জায়গা থেকে ভাবা দরকার বলে মনে করি। আমার এবারে লাস্ট এই পয়েন্টে পরিষ্কার বক্তব্য, আমরা কিন্তু আপনাদের সাথে যখন দলগতভাবে বৈঠক হয়েছিল তখন বলেছিলাম, আমি সেটা একটু মনে করি। প্রথমে যেটা সারসংক্ষেপে বলা ছিল, রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা। নিঃসন্দেহে এইটা তো আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স এবং অনেক কিছু রক্ষার জন্য এই যে বক্তব্যটা, এইটার সাথে আমাদের দিক থেকে কোনো দ্বিমত নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি আগের ব্যাখ্যাটা এই কারণে দিয়েছি যে আমাদের একটা গণতন্ত্রের পথে যাত্রার জন্য সুনির্দিষ্ট যে প্রস্তাব দিয়েছিলাম সেটা আজকে পরিষ্কার, আমাদের মানে দৃষ্টিভঙ্গি সেই জায়গায় হয়তো এই আলোচনা অনেক সময় আমাদের কাছে মনে হয় যে এইটা একাধিক মানে কি বলবো যে মাথাবাড়ি আরো অনেক দিন সুপ্রা কতগুলো বডি করব, যে বডিতে পরস্পরের অনেকগুলো সংকটের জায়গায় আমরা সমাধান করতে পারবো না, এবং কাগজে কলমে মনে হবে যে আমরা অনেকগুলো তো ভালো ভালো কাগজে লিখে রেখেছি, তাহলে কেন আবার কর্তৃত্ববাদ ফিরে আসছে, কেন আবার স্বৈরাচার ফিরে আসছে বা এই প্রবণতা থাকছে। তা সেইটা হয়তো এইখানকার আলোচ্য বিষয় না, কিন্তু আমি এর সাথে রিলেট করে আমরা মনে করি যে আমাদের পার্টি মনে করে যে এইটা আলোচনার টেবিলেই রেখে দেন, আগামী সংসদ এবং অন্যরা আলোচনা করবে, সেইভাবে একটা রিকমেন্ডেশন থাকতে পারে যে এই ধরনের বডি আমাদের বিবেচনা করা প্রয়োজন। কিন্তু এখন এইটা সুনির্দিষ্ট করে করা এবং তার কিভাবে করব এইটার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রবীন্দ্র প্রিন্সিপাল। আমরা যদি এটাকে আমি একটু বোঝার জন্য, তাহলে কি আপনি প্রস্তাব করছেন যে আপনাদের বক্তব্য থেকে, আমি আবারও দেখলাম আপনাদের আগে যখন এসেছিলেন তখন যে বক্তব্য, সেই জায়গার থেকে আপনি যেটা বলছেন যে এনসিসি বিষয়ে এই মানে এটা কি এখন যেটা বলা হচ্ছে সেটা আজকেই প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, আপনি যেটা বললেন সেটাই তো করা হচ্ছে যে আলোচনা করার জন্য যে এটা ভবিষ্যতে করা যাবে, এই প্রস্তাবের জায়গায় কি আমরা আসতে পারছি না, সেটাই হচ্ছে। যখন আপনি পরে সুনির্দিষ্ট করে বলছেন যে কমিটির এই থাকবে, একে করতে হবে অন্য প্রস্তাবে, আমি যে সেই আলোচনা এখন করে এখানে সমাধান করতে পারবো বলে মনে হচ্ছে না। সুতরাং ওইটুকু আমরা করতে পারি। আপনার এই যে ভিত্তিকে আমি ধরেছি, আবার একটু রিপিট করছি যেটা বলেছেন যে ওই যে আমরা সংবিধান সংস্কার কমিটি যেটা বলা আছে, রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা জবাবদিহিতা আনান, আর পড়লাম না, এইটা করার জন্য এই ধরনের একটা বডি করার কথাটা আমাদের বিবেচনা করা প্রয়োজন, যেটা আগামী সংসদ এবং অন্যদের জন্য আমরা রাখছি। তাহলে আপনি নীতিগতভাবে একমত যে ধরনের একটা প্রতিষ্ঠান করা যায়, কিন্তু হ্যাঁ, কিন্তু কাঠামো না, শুধু না, এই জায়গায় দাঁড়িয়ে টেনে গেলে ভুল হবে। করা প্রয়োজন কখন? এখন না, এটা হচ্ছে ভবিষ্যতে। কারণ এখন আমি যার জন্য আমি একটু বললাম যে ব্যাখ্যায় বলেছি, এই মুহূর্তে একটা প্রধান কাজ হচ্ছে আমরা যাতে একটা সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো পার্লামেন্টের ধারা আগায় যেতে পারি, সেইটার মধ্য দিয়েই আগামী পার্লামেন্ট এইগুলো বিবেচনা করতে পারে। এটা হচ্ছে সুনির্দিষ্ট বক্তব্য। কিন্তু এইরকম একটা বডির কথা প্রয়োজন, সেইটা আমরা আমাদের দিকে রাখতে পারি, পরিষ্কার করছি এইটুকুই। কিন্তু না, আমি বলছি কি ওইটা আবার হয় কি যে এই বডি করা দরকার, তাহলে এখনই আমরা আগালাম, তাহলে আমি নেগেটিভ দিকগুলো বলেছি। সেইটা বলতে গেলে আমরা মনে করি যে এখন তাহলে যদি মনে হয় যে এখন এইটা করছি বলেই এখনই আমরা এই বডিটা তৈরি করব এবং ওই আলোচনাগুলো যাব, তাহলে তখন আমাদের আনসার হবে যে না, তাহলে এখন এই আলোচনাটা বাদ রাখা। আশা করি আমি বুঝাইতে পেরেছি। আমি বুঝতে পারলাম।
ধন্যবাদ জনাব রহিম হোসেন প্রিন্স। আপনার ওপিনিয়ন হলো, আমি যেটা বুঝলাম যে এটা দরকার, নীতিগতভাবে একমত, কিন্তু